নমস্কার, আমি আরজি। আর আজকের অভিজ্ঞতাটা একটু আলাদা ধরনের, সেটা আপনারা শুনে দেখুন, আপনারা শুনলেই বুঝতে পারবেন অভিজ্ঞতাটা কীরকম আপনাদের লাগলো। সেটা তো কমেন্ট সেকশানে অবশ্যই জানাবেন। আর যদি অভিজ্ঞতাটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি শেয়ার, লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। শুনতে থাকুন আমার সঙ্গে আরজি রেডিও স্টেশন। নমস্কার বন্ধুরা, আমি সুদীপ। আর আজকে একটা খুব সাংঘাতিক একটা অভিজ্ঞতাটা হচ্ছে যে গড়িয়ার কাছাকাছি গোষ্ঠতলা বলে একটা জায়গা আছে। গড়িয়া গোষ্ঠতলা, যারা গড়িয়া থাকেন বা গড়িয়া ট্রাভেল করেছেন তারা জানেন। গোষ্ঠতলার মধ্যে আবার ব্রহ্মপুরের কিছুটা পার্ট আছে। তো ঘটনাটা হচ্ছে মোটামুটি 2023 সালের শীতকালে আমার এক খুব পরিচিত এক ভদ্রলোকের থ্রুতে এটা জানা, এবং উনি জিনিসটা ফিল করেছে। আচ্ছা, তার আগে একটু আমরা বিবরণ দিয়ে দিই। যে জায়গাটা হচ্ছে যদিও বা কলকাতা আন্ডারে পড়ে, পোস্ট অফিসের আন্ডারে পড়ে, কিন্তু বেশ গ্রাম্য জায়গা। মানে গড়িয়া গোষ্ঠতলার ওদিকে ভেতর দিকে যারা ঢুকেছে, বোড়াল ওই সাইডে, ওরা জানে যে ওখানে মানে যদিও বা কলকাতার মধ্যে পড়ে, কিন্তু এরকম কলকাতার মতো নয় ওখানকার ব্যাপারটা একটু গ্রাম্য টাইপের। সেখানে এক ফ্ল্যাটে আমার এক খুব পরিচিত ভদ্রলোক থাকতেন। সে একবার জিনিসটা ফিল করে। ওনার এক কাকা হঠাৎ করেই স্ট্রোক হয়ে মারা যান। যেহেতু শীতকাল ছিল এবং তো সেবারটা প্রচণ্ড ঠান্ডা পড়েছিল, তো ওনার কাকা যখন মারা যান তখন ওরা সেই রাতেই বডিটাকে কোথাও নিয়ে যায়নি। না তো শ্মশানে নিয়ে গেছে, যদিও ডেথ সার্টিফিকেট পেয়ে গেছিলো, শ্মশানে নিয়ে যায়নি। তো আমিও সেখানে ছিলাম, যেহেতু আচমকা মারা গেছে, আমি সেখানে গেছিলাম এবং সেখানে ছিলাম। তো বডিটা যখন মারা যায়, বডিটা আস্তে আস্তে একটু ফ্যাকাশে হয়ে গেছিলো। মারা গেছিলো হচ্ছে বিকেলবেলা। এবার যেহেতু প্রচণ্ড ঠান্ডা, তখন যে মারা গেছে তার যে ভাইপো, যে মারা গেছিলো, তো সে সন্তানহীন ছিল, যদিও বয়সকালেই মারা গেছিলো, সন্তানহীন ছিল। তো তার ভাইপো, যে আমার খুব পরিচিত, সে কি করেছে, তাকে আমরা অনেকেই বলি যে তুমি P7 বা এরকম জায়গায় রাখো বডিটাকে। যেহেতু আরেক ভাইপো আসেনি, সে ব্যাঙ্গালোরে থাকে, সে বলেছিল যে সে পরের দিনের ফ্লাইট ধরে আসবে। পরের দিনের ফ্লাইট মোটামুটি সকাল 7টায়, এবং আস্তে আস্তে তার কলকাতায় এসে এই ফ্ল্যাটে আস্তে আস্তে মোটামুটি দুপুর 12টা হয়। এবার ডাক্তারও ঠিক মতো ওরা ডেথ সার্টিফিকেট লিখে দেওয়ার জন্য পায়নি, যে চিকিৎসা করতো সে তোমার ছিল না। তো ওরা কাছাকাছির মধ্যে একটা হোমিওপ্যাথি ডাক্তার নিয়ে আসে। হোমিওপ্যাথি ডাক্তার 3 ঘন্টা দেখে যেরকম নিয়ম সেরকমভাবে ডেথ সার্টিফিকেট লিখে দেয়। ডেথ সার্টিফিকেট লিখে দেওয়া হলো। লিখে দেওয়ার পরে যে ভাইপো বাড়িতে থাকতো, সে তখন তাকে জিজ্ঞেস করলো যে বডিটা যদি P7 বা এরকম কোনো জায়গায় না দিয়ে আমরা যদি ঘরের মধ্যে রাখি তাহলে কি কোনো অসুবিধা আছে? তো ডাক্তাররা তো কোনো অলৌকিক ব্যাপারটা মানে না। এবার ডক্টর তখন বলল যে না, কি আর অসুবিধা থাকবে, আপনারা একটা কাজ করুন, চারিদিকে জানলা টানলা বন্ধ করে দিন। যেহেতু একটা সেপারেট ঘরেই উনি ছিল, চারিদিকে জানলা টানলা বন্ধ করে দিয়ে বলল যে আপনারা করে দিন, ওই এসি চালিয়ে দিন। ওই ঠান্ডার মধ্যেও ওরা ওখানে 15 ডিগ্রি বা 16 ডিগ্রিতে এসি চালিয়ে দিল। এসি চালিয়ে দেওয়াতে এবং বডিটা ঠিকই ছিল, বডিটা কোনো প্রবলেম হয়নি। তারপর দিন ভোরবেলা বডিটা এসিটা বন্ধ করে দিয়েছিল। বন্ধ করে আস্তে আস্তে পরে ঠান্ডা হাওয়া ঢুকেছিল। এরপরে এমনি দিক থেকে কোনো সমস্যা হয়নি, ফিজিক্যালি কোনো সমস্যা হয়নি, কিন্তু সমস্যা যেটা হয়েছিল সেটা পরে বোঝা গেল। তো বডিটি তখনকার মতো প্রিজার্ভ হয়ে রইল ঠান্ডার মধ্যে, এবং ওই শীতকালে সারা রাত ঠান্ডার মধ্যে ছিল, তাতে অসুবিধা কিছু হয়নি। পরের দিন ওনার আরেক ভাইপো আসলো, ছোট ভাইপো, আসার পরে সে দেখে তারা বডিটাকে রেখে বডিটাকে সেখান থেকে নিয়ে ডাইরেক্ট শ্মশানে গেল। এতে ওদের একটা সুবিধা হলো, বডিটাকে দিয়ে টানা হেঁচড়াও করতে হলো না, বা P7 মতো জায়গায় যেতে হলো না, এইসব একটু সুযোগ সুবিধা হলো। তো তারপরের দিন বডিটা যখন শ্মশানে চলে গেল, তখন বাড়িতে কিন্তু ফ্ল্যাটটিতে কিন্তু কেউ ছিল না। কেউ না থাকার সুবাদে বাড়িতে যে ভাইপোর বউ বা বাচ্চা ছিল, ওরা তখন কিছুক্ষণের জন্য ওদের দিদির বাড়িতে গেছিল, যেহেতু ওই বাড়িতে
ওর বউ একটু এসবে ভয় পায়, তো গেছিলো। এবার শ্মশানে পুড়িয়ে টুড়িয়ে ওরা কিন্তু চলে আসলো সেখানে। চলে আসার পরে ওদের মধ্যে, এবার ঘটনাটা ভালো করে শুনতে থাকবে, ওদের মধ্যে একটা প্ল্যানিং হলো, এই যে যে কাকা মারা গেছে তার বড় ভাইপো, ছোট ভাইপো, বড় ভাইপোর বউ, ছোট ভাইপোর বউ এবং যিনি মারা গেছেন তার আরেক ভাই ছিল, সেও বয়স্ক, তবে ওনার মতো অত বয়স না, ওনার বয়স 53-54 হবে, আর যে মারা গেছে তার বয়স 63 বছর তখন ছিল। তো এমনি লিগ্যাল ফর্মালিটি সবই হয়েছে, ডেথ সার্টিফিকেট প্রভিশনাল পেয়েও গেছে, বার্নিং ঘাটের সার্টিফিকেটও পেয়ে গেছে, বার্নিং ঘাটের যে কাগজটা থাকে সেগুলো সবই পেয়ে গেছে। তারপর ওদের মধ্যে প্ল্যানিং হলো, যেহেতু ওরা কাটোয়া সাইডের লোক, তো ওরা ঠিক করলো যে সেই দিন, মানে যেই দিন পুড়িয়ে আসলো, পুড়িয়ে আসার পরে তখন আপনারা হয়তো জানেন বা জানেন না, এবং আমিও রুটটি ঠিক চিনি না, তো একটা ট্রেন ছাড়ে হাওড়া মালদা ইন্টারসিটি এক্সপ্রেস, যেটা বোধহয় কাটোয়া হয়ে যায়। যাই হোক, কিন্তু কাটোয়ার কানেক্টিভিটি আছে ওই ট্রেনটার, হাওড়ার থেকে 3:15 ছাড়ে। এবার ওরা ফুল ফ্যামিলি চিন্তা করলো যে কাটোয়ায় চলে যাব, কাটোয়ায় গিয়ে শ্রাদ্ধ শান্তি যা করার করবো। এইরকম হওয়াতে এবার পরের দিন সকালবেলা ফাঁকে গেছিলাম একবার, কিন্তু তারপর আর যাওয়ার দরকার পড়েনি, চলে আসলাম বাড়ি। তারপর খবর পেলাম যে ওরা এরকম ডিসিশন নিয়েছে যে কাটোয়া চলে যাবে, মানে শ্মশান থেকে পুড়িয়ে তারপর যখন ওরা বাড়ি ফিরলো আমি আর যাইনি, আমি ওখান থেকে আমার গন্তব্যস্থলে চলে গেছিলাম। এবারে যখন ট্রেনে করে কাটোয়া চলে যায়, কাটোয়া চলে গিয়ে ওখানে শ্রাদ্ধ শান্তি সবই ঠিকঠাক হয়ে গেল, কোনো অসুবিধা হলো না, যেহেতু কাটোয়াতেই ওদের প্রত্যেক বাড়ি এবং ফ্ল্যাটটা এখানে কেনা ছিল। ফ্ল্যাটে কিন্তু ওই যে 13 দিন বা 15 দিন, যতদিন না শ্রাদ্ধ হলো বা কিছু হলো, ততদিন কিন্তু কেউ ছিল না, ফ্ল্যাটটি পুরো ফাঁকা পড়ে রইল, চারিদিক দিয়ে বন্ধ, এবং ওই শীতকাল। তো ফ্ল্যাটটিতে আমার যতদূর মনে হয় একটা জিনিস ওদের করা উচিত ছিল, যে নিচের ফ্ল্যাটের, এবং একটু ইনফরমেশান দিয়ে নিই, ওই যে ফ্ল্যাটটা, ওই যে অ্যাপার্টমেন্টটা, যে বিল্ডিংটার মধ্যে, অ্যাপার্টমেন্ট বলতে খুব একটা সাংঘাতিক কিছু অ্যাপার্টমেন্ট না, পাতি ফ্ল্যাট একদম। তো পাতি ফ্ল্যাটের মধ্যে আমার মনে হলো যে ওর নিচের তলায় কেউ থাকতো না, ওর নিচের তলাটা যে ওনার, সে লক করে দিয়ে দিল্লি চলে গেছে। তার নিচের তলা, মানে এরা থাকতো 4 তলায়, 3 তলায় কেউ নেই, তার নিচের তলায় 2 তলায় একজন ভদ্রমহিলা থাকতেন, তার বাচ্চা থাকতো, সবাই থাকতো। তো আমার যতদূর মনে হয় এরা ফ্ল্যাটের চাবিটা ওই ভদ্রমহিলার হাতে দিয়ে যেতে পারতো, যাতে ভদ্রমহিলা সকাল সন্ধ্যে একটা প্রদীপ জ্বালিয়ে রাখতে পারতো। এটা কিন্তু আমাদের হিন্দু শাস্ত্রে বলা আছে যে যখন কেউ মারা যায়, তার যে মৃত্যুশয্যা, সেইখানে কিন্তু, আমি বলতে পারবো না, দিন 7 বা দিন 10 একটা প্রদীপ জ্বালিয়ে রাখতে হয় এবং লোহা রাখতে হয়, এরকম কিছু নিয়মকানুন আছে। তো সেরকম কিছুই তারা করেনি, তারা মানে সব কিছু নিয়ে চলে গেছে ওখানে, এবং চাবিও কাউকে দিয়ে যায়নি। তারপরে যখন তাদের 13 দিন 15 দিন পর এসছে, মানে মোটামুটি 17-18 দিন পর তারা এসছে ফিরে, শ্রাদ্ধ শান্তি মিটিয়ে ওখানে হয়তো একটু বিশ্রাম করেছে বা কিছু করেছে, তারপরে গ্রামের কিছু ব্যাপার থাকে, তারপর তারা কলকাতায় ফিরেছে। ঘটনা কিন্তু শুরু তারপর থেকে। যেদিন ফিরেছে সেদিন কোনো অসুবিধা নেই, সেদিন তারা এসে বাড়িতে পৌঁছেছে মোটামুটি রাত্রি 11:30 নাগাদ। ওদিক থেকে একটা ট্রেন আসে, সেই ট্রেনের কানেক্টিভিটিতে এসছে। আসার পরে সেদিনকে এত কিছু রান্নাবান্না হয়নি বা কিছু হয়নি, ওরা টায়ার্ডও ছিল, হাওড়া স্টেশনেই বোধহয় স্ন্যাক্স ফ্যাক্স কিছু খেয়ে নিয়েছে, বাড়িতে এসে শুয়ে পড়েছে। এবার কিছু হয়নি, 3-4 দিন পর থেকে ঘটনাটি শুরু। 3-4 দিন পরে ঠিক ওই 6:40 নাগাদ, মানে উনি মারা গেছে, উনি মানে ওনার শরীর অসুস্থ হতে শুরু করেছে বিকেল 4টের থেকে, তখন হসপিটালে নিয়ে যাব কি যাব না এরকম একটা ব্যাপার হয়েছিল। এবার যে ভদ্রলোক মারা গেছিল তাকে লাস্ট অফ অল হসপিটালে নিয়ে যাওয়া হয়নি, বাড়িতেই উনি মারা গেছিলেন, এটা তো আমি আগেই বললাম। এবারে ঠিক 6:40 নাগাদ যে ভদ্রমহিলা ওখানে থাকতো, মানে যে ভাইপো যে মারা গেছে, তার ভাইপো, বড় ভাইপো, তার ওয়াইফ, ভাইপো তো অফিসে চলে যেত, তার ওয়াইফ এবং তার বাচ্চা মেয়ে, তারা পাশের ঘরটাতে থাকতো। যে ঘরে মারা গেছিলো সে ঘরে কেউ থাকতো না। তারপর থেকে 6:40 নাগাদ ওই ভদ্রমহিলা যে ওই পাশের ঘরে থাকতো, সে শুনতে পাচ্ছে যে খাটটির মধ্যে, মনে হচ্ছে পাশের ঘরে খাটের মধ্যে কেউ ছটফট করছে, এবং ছটফট করলে যেরকম খাটে ধর্মর করে আওয়াজ হয়, সেরকম একটা আওয়াজ হচ্ছে। অদ্ভুত ব্যাপার।
সে এসে ফার্স্ট দিনে দেখলো কিছুই নেই, এবং প্রায় মানে আশেপাশে আওয়াজ হচ্ছে কলকাতার মধ্যেই, তো খুব একটা বেশি তো একদম শুনশান হয়ে যায় না। এসে দেখলো কেউ নেই, চলে গেল। চলে যাওয়ার পরে ও তো বসে রয়েছে। তখনও কিন্তু শীতের রেস যায়নি, মানে তখন হচ্ছে জানুয়ারি মাস, মারা গেছে জানুয়ারি মাস না, তখন ফেব্রুয়ারি শুরু হয়নি, জানুয়ারি শেষের দিকে। তারপরে এসে দেখলো, দেখে চলে গেল। তারপর যখন রাত্রিবেলা ওই বড় ভাইপো যখন বাড়ি ঢুকলো অফিস থেকে, তখন তাকে বললো, বড় ভাইপো তো হাসাহাসি শুরু করে দিল যে তুমি কি না কি দেখেছো, তোমার মনে ভয় আছে বলে তুমি এসব ভাবছো। বলে, না গো, আমি শুনেছি খাটের মধ্যে ধর্মর করে আওয়াজ হচ্ছে, ঠিক যেরকম তোমার কাকা যখন ছিল লাস্ট দিনে যেরকম আওয়াজ হচ্ছিল সেরকম আওয়াজ হচ্ছে। তখন ভাইপো হাসাহাসি করে, তারপরে ভাইপোর একটু ড্রিঙ্কস করার শখ ছিল, তো শুয়ে পড়লো। রাত্রিবেলা কোনো ইয়ে নেই। এবার ফ্ল্যাটের লোকেশনটা হচ্ছে, ফ্ল্যাটের যে ঘরটায় ওদের বেডরুমটা ছিল, বড় ভাইপোর বেডরুমটা, সেখান থেকে বাথরুমে যেতে গেলে এই ভদ্রলোকের যে ঘরটা ওটা বাঁদিকে পড়তো। তো বাঁদিকে দরজা বন্ধ আছে, ঠিক আছে, দরজা সবসময় ওরা লক করে রাখতো, করে বলতে ছিটকিরিটা মেরে রাখতো আর কি। তো রাত্রিবেলা 1:30টার সময় বাথরুমে যাওয়া দরকার পড়েছে ওই ভাইপোর যে ওয়াইফ তার। আর ভাইপো তো মদ টদ খেয়ে একদম মানে অবচেতন হয়ে ঘুমাচ্ছে, আর বাচ্চাটাও ঘুমাচ্ছে। এবার যেই বাথরুমে যেতে গেছে, তখন সে দেখলো দরজাটা খোলা, যে ঘরে মারা গেছিল সেই ঘরের দরজাটা খোলা। ওর ওয়াইফ সেরকম কিছু ইয়ে করলো না, ওর ওয়াইফ কিন্তু মনে তখনও ভয় আসেনি, সেরকম কিছু ইয়ে করলো না, বললো হয়তো ওর হাজব্যান্ড দরজাটা খুলে বা ওখানে হয়তো বসে মদ টদ খেয়েছে, ওর জন্য দরজাটা খুলে। ও গিয়ে দরজাটা বন্ধ করে ছিটকিনি মেরে দিল। বাথরুম টাথরুম করে এসে বেরিয়ে দেখলো দরজাটা বন্ধই আছে। সেদিন আর কিছু হলো না, সেদিন শুয়ে পড়লো। ঘটনাটি ঘটে তারপরের দিন ছিল শুক্রবার। দিনটা আমার এখনো মনে আছে, কারণ ও কেঁদে কেটে আমাকে ফোন করেছিল, ঘটনাটা বলছি। তো তারপরের দিন শুক্রবার, এবার শুক্রবার অ্যাজ ইউজুয়াল ওর মেয়ের স্কুল থাকে, স্কুলে নিয়ে যাবে বাচ্চাটাকে, তার সঙ্গে ওর হাজব্যান্ডও বেরোয়, একই সঙ্গে বেরোয়। ওরা স্কুলে চলে যায় মেট্রো করে, ওর হাজব্যান্ড অফিস চলে যায়। স্কুলে চলে গেছে, অফিস চলে গেছে। চলে যাওয়ার পরে মা কি করতো, ওকে বাচ্চাটাকে স্কুলে নিয়ে যেত, নিয়ে গিয়ে আবার ফিরে আসবে, ওই জন্য বসে থাকতো। বসে থেকে একেবারে মেয়েকে নিয়ে ফিরতো, কারণ বাচ্চা মেয়ে কতক্ষণ আর স্কুল হবে, 2-3 ঘন্টা স্কুল হবে, 2-3 ঘন্টা বসে থাকতো। বসার পরে স্কুল থেকে নিয়ে আসতো। তো স্কুল থেকে নিয়ে মেয়েকে ফিরে এসছে বাড়িতে। ফিরে আসার পরে দেখছে যে লক খুলে ঢুকেছে, মানে সদর দরজার যে লকটা ফ্ল্যাটের সেটা খুলে ঢুকেছে। ঢোকার পরে দেখছে যে রান্নাঘরে যেভাবে বাসন কোসন, ও খুব গুছানো মেয়ে ছিল, মানে বউটা খুব গুছানো, বাসন কোসন যেভাবে রেখে গেছে সেভাবে নেই, মানে বাটি উল্টানো ছিল, বাটিটা সোজা করে দিয়েছে কেউ, দুধের বাটির থেকে ঢাকনা সরে গেছে, দুধ এলোমেলো হয়ে গেছে, মানে মনে হচ্ছে কোনো বিড়াল ঢুকে খেয়েছে বা কিছু একটা ব্যাপার হয়েছে। তো আশেপাশে দেখলো জানলা খোলা নেই, কিছুই খোলা নেই, বিড়াল তো ঢোকার কথা না। ততদিনে ফেব্রুয়ারি মাস পড়ে গেছে। জিনিসটা ওনার একটু অদ্ভুত লাগলো, ও কিন্তু মানে জিনিসটাকে ওভারলুক করে গেল। তারপর আস্তে আস্তে সন্ধে হলো, ওই যে 6:40 ওই টাইমটাতে এসে কিন্তু পাশের ঘর থেকে বিকট আওয়াজ শুরু হয়ে গেল। সে আওয়াজ মানে অসহনীয় আওয়াজ। সে আওয়াজ ও যতবারই তুই মেয়েকে পড়াতে বসছে বা কিছু করছে, এবং মেয়ে তো কান্না জুড়ে দিয়েছে, কিছুই না, 3.5-4 বছরের মেয়ে, খুবই ছোট, কান্না জুড়ে দিয়েছে ওরকম আওয়াজ শুনে। বলছে, মা, দাদু ওই ঘরে আছে, দাদু ওই ঘরে আছে। আসলে তো উনি ভদ্রলোক মারা গেছে, উনি কী করে পাশের ঘরে থাকতে পারে, সেটা তো ওর মা বুঝছে, কিন্তু বাচ্চারা বুঝছে না, বলছে বারবার দাদু ওই ঘরে আছে, দাদু ওই ঘরে আছে। তারপরেই ঘটনাটি ঘটলো 8টা 8:30 নাগাদ। ও কিন্তু ওর হাজব্যান্ডকে ফোন দিয়েছে, ওর হাজব্যান্ড বলছে যে আমি তো অনেক দূরে আছি, আমি কি করে এক্ষুনি এসে পৌঁছাবো। তারপরে 8টা 8:30 নাগাদ ও বেরিয়ে দেখছে আবার ওই ঘরের দরজা খোলা, এবং ওই ঘরে মানে ওদের ফ্ল্যাটের পাশে একটা বিশাল আম গাছ ছিল। ওই আম গাছের জন্য ঠিক মতো লাইটটা ওই ঘরে ঢুকতো না, স্ট্রিট লাইটটা ওই ঘরে ঢুকতো না। তো তখন ওই দেখছে যে ওই আলো আঁধারির মধ্যে ওই ঘরের দরজাটা খোলা, এবং ওই ঘরের জানলার ধারে ওই ভদ্রলোক, ওই যে কাকা মারা গেছে, সে বসে আছে, এবং ওর দিকে তাকিয়ে আস্তে আস্তে হাসছে, যেরকম উনি সদালাপি ছিল, হাসি খুশি ছিল, সেরকমভাবে হাসছে। সেই দেখে ও, নিজের হাজব্যান্ড তো একটু বাইরে গেছিলো, মানে বর্ধমানের দিকে গেছিলো, ও বলছে আমি আসতে পারছি না। ও তখন আমাকে ফোন করেছে। আমি তো এরকম ফোন শুনে, এবং ওরা আমাদের খুবই ক্লোজ ছিল, আমি ওকে বৌদি বৌদি বলতাম, যাই হোক এখনও বলি। তো যাই হোক,
এবার আমি তো সঙ্গে সঙ্গে একজনকে নিয়ে স্কুটি বার করে নিয়ে গেছি। আমি প্রায় আধা ঘন্টার মধ্যে পৌঁছে গেছি, মানে ও আমাকে 8:10 ফোন করে দেয়, আমি 8:40-50 মধ্যে পৌঁছে গেছি ওদের। পৌঁছে গিয়ে আমি উঠলাম, উঠে দেখছি হ্যাঁ সত্যি দরজা খোলা, এবং দরজা খোলা তো খোলা, হাওয়ায় দরজা খুলে যেতে পারে, কিন্তু দরজার একটা স্পেসার ছিল যেটাতে দরজা আবার না বন্ধ হয়, সেই স্পেসারটা নিচের দিকেও ঠেকানো। এরকমভাবে তো কেউ খুলতে পারবে না, হাওয়াতে খুললেও তো স্পেসারটা নিচের দিকে লেগে যাবে না, নিশ্চয়ই কারুর কীর্তি এটা, কেউ না কেউ দরজাটা খুলেছে। তো ওই বউ তো নিজের ঘরের দরজা বন্ধ করে বসে আছে ভয়ের চোটে, কি করে ও ওইটা খুলবে? ও ওটা খোলেনি, বাচ্চা মেয়েটার তো প্রশ্নই ওঠে না, আর কেউ ফ্ল্যাটে ঢোকেও নি। আমরা গিয়ে তো হতভম্ব। তবে আমরা কিন্তু ওই দরজাটা খোলা দেখতে পেলাম, কিন্তু তখন কিন্তু কোনো মূর্তি দেখতে পেলাম না। এবং ওই যে মহিলা, ওই যে বৌদি, ওই বৌদির কান্নাকাটিতে মানে আমার মানে সত্যি খুব খারাপ লাগছিল যে উনি একা থাকে। এবং আমরা বারবার বলেছিলাম সব দেহটা বা রাত্রে ওখানে রেখো না, এতক্ষণ ধরে রেখো না। তো যাই হোক, হয়তো তার এফেক্টই ওখানে দেখা দিয়েছে। এবং উনি তারপর থেকে ওই বৌদি প্রতিদিন বাচ্চাকে নিয়ে নিজের দিদির বাড়ি চলে যেত, দিদির বাড়ির থেকে বাচ্চাকে পড়া টড়া সব ওখানে করাতো। রাত্রিবেলা হাজব্যান্ড আসলে আসতো, এবং হাজব্যান্ডের যেহেতু রোজই একটা মদ খাওয়ার ব্যাপার ছিল, ও তো মদ খেয়ে ঘুমিয়ে যেত, আর রাত্রিবেলায় সবসময় যখনই উঠতো মাঝে মধ্যেই দেখতো দরজাটা খোলা এবং উনি বসে আছে ওখানে। তো এটা বেশি দিন চললো না। তারপরে ব্রহ্মপুরের ওখানে একটা মসজিদ আছে, পাকা মসজিদ, ওখান থেকে একজনকে ডেকে ওই ঘরে, তারপরে ওই ওদের একটা মুসলিমদের একটা ইয়ে থাকে, জামজাম পানি বলে ওটাকে, তো ওই জামজামের পানিটা দেওয়া হলো ওখানে। দেওয়ার পরে কিছুটা উপদ্রব কমলো, তারপরে উপদ্রব ছিল এবং অনেক কিছু করাতে তান্ত্রিকেরও কাজ করিয়েছিল, কিন্তু কিছুই হয়নি, এখনো উপদ্রব আছে। তো ওরা এখন বর্তমানে ফ্ল্যাটটা বেচে দিয়ে চলে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু যেটা হয়েছে যে চারিদিকে একটা বদনাম ছড়িয়ে গেছে ফ্ল্যাটটা, ওই পার্টিকুলার ফ্ল্যাটটাতে নাকি ভূতের উপদ্রব আছে, এবং ভূতের উপদ্রব থাকাতে কেউই ওই ফ্ল্যাট কিনতে চাইছে না। এমনিতে ওই আত্মা বা যাই ছিল সে কিন্তু কারো ক্ষতি করেনি, কিন্তু ওর একটা এক্সিস্টেন্স, সবসময় একটা এক্সিস্টেন্স রয়ে গেছে ওর মধ্যে। তো আমি যতটুকু যা পড়াশোনা করেছি বা যা ভাবনা চিন্তা করেছি আমার এই সীমিত বুদ্ধিতে, আমার মনে হয় যে বাড়ির মধ্যে 3-4 ঘন্টার বেশি বডি রেখে দেওয়াটা, মানে ওই 19 ঘন্টা 20 ঘন্টা বা 16-17 ঘন্টা বডি রেখে দেওয়াটা, এটা মধ্যেই বুদ্ধিমানের কাজ না। হ্যাঁ, হয়তো ফিজিক্যালি কোনো অসুবিধা হয় না, কিন্তু আধ্যাত্মিকভাবে অনেক অসুবিধা আছে। এবার এটা যারা মানে, যে মানে না, আমি তো তাকে জোর করে বোঝাতে পারবো না, কিন্তু আমার নিজের অভিজ্ঞতায় এটা বলেছে। এবং ওই দরজা আমি খোলা দেখেছি, হয়তো ওই আত্মাকে আমি অনুভব করিনি, কিন্তু দরজাটা খোলা দেখেছি। এবং ওই দরজা ওইভাবে মানে আটোসাটোভাবে আটকে দেওয়া, ওই স্পেসারটা যথেষ্ট শক্ত ছিল, মানে আমরাই পা দিয়ে নামাতে পারতাম না, হাত দিয়েও নামাতে পারতাম না, হাত দিয়ে অনেক কষ্টে নামতো, ওই বৌদির পক্ষে ওই স্পেসারটা নামিয়ে দেওয়া সম্ভব না। এবং আমার যে পরিচিত ভদ্রলোক, উনি কিন্তু রোজ অফিসে যাওয়ার আগে ওটা চেক করতো। তাছাড়াও এটা ভাবুন বন্ধুরা, যে যখন ওটা খুলে যেত, দরজাটা খুলে যেত রাত্রিবেলা, বৌদি যখন বাথরুমে গেল, বাথরুম থেকে ফিরে এলো রাত্রি 1:30-2টোর সময়, দরজাটা খোলা, তারপর সকালবেলা অটোমেটিক ওটা বন্ধ। কি করে এটা হতে পারে? ওনার ঘরের দরজা যদি একবার খুলে যায়, খোলাই থাকবে, ওটা তো হাওয়াতেও পড়বে না, স্পেশাল লাগানো আছে। তাহলে কি করে এটা হতে পারে যে দরজাটা খুলে গেল আর ভোরবেলা বন্ধ হয়ে গেল? এটা তো একটা অবাস্তব ব্যাপার। তো যাই হোক, এই ঘটনা আমি যদিও নিজে দেখিনি, কিন্তু আমি ফিল করেছি যে ওখানে নিশ্চয়ই কিছু আছে। এবং এখন ওরা ওখানে থাকছে না, ওদের আরেকটি ফ্ল্যাট আছে আমাদের বাসদনির দিকে, সেখানে এসে থাকছে। বর্তমানে ফ্ল্যাটটি সেল করার চেষ্টা করছে, জানি না কতদূর কি করতে পেরেছে, হয়তো কম দামে ছেড়ে দিলে হয়তো কেউ নেবে। আর এটাও হতে পারে যে ওনার ফ্যামিলি যখন ওই ফ্ল্যাট থেকে চলে যাবে, তখন হয়তো উনি আর দর্শন দেবেন। এটাও কিন্তু অনেক ক্ষেত্রে হয় যে যখন তার নিজের লোক ওখান থেকে চলে যায়, তখন সে অন্য লোককে আর দর্শন দেয় না, এরকম অনেক ব্যাপার থাকে আর কি। তো যাই হোক, এটা এখন কিছু আর করার নেই। এখন তো অলরেডি 2024-এর প্রথম দিক হয়েও গেল, 1 বছরের বেশি পার হয়ে গেছে। তো ওনার 1 বছরের যে বাৎসরিক কাজ, সেটাও ঠিকঠাকভাবেই হয়েছে, সেটাও ওরা গ্রামেই করেছে। তো এই ছিল আজকের ঘটনা। চ্যানেলটিকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন ও শুনতে থাকবেন আমাদের এই চ্যানেল RG রেডিও স্টেশন।